থামে সোহাগ। অসম্ভব লাল এক জোড়া চোখকে নিজের ওপর তাক করতে দেখে আবারও থেমে যায় সে। ভয়ে শুকনো ঢুক গেলে হৃদ সম্পর্কে অবগত, কিন্তু হুট করে মায়াকে এতটা আঘাত করার কথাটা বুঝতে পারছে না সোহাগ। সবই ঠিকঠাক ছিল, সে তো মায়ের সাথে কথা জাস্ট মজা করতে এসেছিল। তার মধ্যে দিয়ে হৃদের অপ্রত্যাশিত আচরণ বহিঃপ্রকাশ ঘটে মায়ের ওপর। কিন্তু কেন এতটা অধিকারবোধ কিসের? আর কিসের বা ডিভোর্স দুজনের মধ্যে? তাহলে কি মায়া হৃদ ভাইয়ের বউ নিজের বউকে সামান্য ছোঁয়ার এতটা ডেসপারেট সামানোর জন্য, নাকি আরও অন্য কিছু আছে হৃদ ভাইয়ের মনের মাঝে মায়াকে নিয়ে? আই ওয়ান্ট টু ডিভোর্স হার। হৃদ বলা এক বাক্যের কথা মুহূর্তে উত্তেজনা পরিবেশটা নিমেষে স্তব্ধ নির্বাক হয়ে যায়। মায়াকে নিয়ে টান পোড়া উত্তেজনা এবার চমকে ওঠে হৃদের বিষাক্ত বলিতে। প্রত্যেকে থমকে যায়, দৃষ্টি ভর করে হৃদের ওপর। নির্বাক নিশ্চল হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। বুকে কাঁপে হৃদচন্দ্র হয়ে। হেনা মায়াকে আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। চোখে মুখে ভয় ভাবটা স্পষ্ট জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে কতটা আতঙ্কিত হৃদের কথায়। অশ্রুভিজা ভয়ত্ব টলমলে চোখে হৃদের দিকে তাকায়। হৃদ আগে থেকেও জানতো মায়া হৃদের বউ। কবে থেকে জানতো এই সত্যটা? সবটা যেন কি হৃদ মায়াকে আঘাত করেছে প্রতিশোধ না আসায়? কী চলছে হৃদের মাথায়? ভয়ানক কিছু করবে না তো মায়ার সাথে? হৃদের সত্যটা জানায় বাঁচাতে পারবে তো হৃদ থেকে মায়াকে, নাকি কোনো অঘটন? তিনি থমকায়। পিছন থেকে আরাফ খান ভারী গম্ভীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, তুমি কি সবটা জেনে মায়াকে আঘাত করেছ হৃদ? স্বামীর কথা আবারও চমকায়। হেনা খান হতভম্ব হয়ে বলল, মানে তুই জানতি হৃদ মায়া তোর বউ সেটা? কিন্তু কবে থেকে? আরাফ খান ও হেনা খানের পরপর কথা মুহূর্তেই কপাল কুঁচকে আসে সোহাগের। এই প্রথম থেকে হৃদ কথা আশ্চর্য। নতুন করে নিজের নানা নানুর কথা এবার গাঢ় সন্দেহ পূর্ণতার সৃষ্টি হয় নিজের মাঝে। তাই সেই সন্দেহ পূর্ণতা নিয়ে বলে উঠল, সামহদি আর হাজব্যান্ড ওয়াইফ নানুমা তাহলে কি সত্যি হৃদ ভাইয়ের বউ মায়া? থমথমে পরিবেশে সোহাগের প্রশ্নটি অতি নিছক মনে হয় সাহেবার। পরিস্থিতি উত্তেজনা বুঝে পিছন থেকে শক্ত গলায় ধমকেশ্বর বলল, সোহাগ কিপ কোয়াইট। পরিস্থিতি বুঝতে শেখো আগে, বড়রা আছে কথা বলার জন্য। তুমি যাও এখান থেকে, দ্রুত মেয়েটার জন্য ডক্টরের ব্যবস্থা করো আগে। বার কয়েক মায়ের মুখের দিকে নীরব দৃষ্টি ফেলে বাধ্য ছেলের মতো উঠে চলে যায় সোহাগ। পরিস্থিতি এখনও টান পড়া কমেনি, সব কিছু এখনও ধোঁয়াছোঁয়া। হৃদ কারো কথা উত্তর দিচ্ছে না, চোখ মুখ শক্ত করে রাগে আগের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। ভাবমূর্তি পরিবর্তন ঘটল না, আর না বলি পরিবর্তন ঘটেছে। কয়েক জোড়া দৃষ্টি আবদ্ধ সে, প্রত্যেকের দৃষ্টি একরাশ কাতর ভাব, প্রশ্নের উত্তর পাওয়ার উৎসুক। আরাফ খান হৃদের পরিবর্তন না দেখে আবারও গম্ভীর মুখে বলল, আমার কিছু প্রশ্ন করছি হৃদ, আশা করি উত্তরটা ঠিকঠাক পাবো আমরা। আরাফ খানের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হৃদের পাশে জলসা চোখ দুটো আবদ্ধ হয়ে আরাফ খান সে কারো কোনো কথা উত্তর না দিয়ে নিজের বাক্যে বলল, প্রশ্ন প্রতি উত্তরে প্রশ্ন করাটা অক্ষতদের কাজ, তুমি অক্ষত নয়, তাই বিচক্ষণতার কাজে লাগাও দাদা ভাই। এখানে ফ্যাক্ট না আমি কিভাবে মেয়েটার সম্পর্কে জানি, কবে থেকে জানি, কতটা জানি। ফ্যাক্ট হচ্ছে মেয়েটা এখনও বেঁচে আছে। আমার সত্যটা জানার পরও কেন বেঁচে আছে আর কতদিন বেঁচে থাকবে সেটা কারণটাগুলো আপাতত বলতে বাধ্য নয়। আমার ডিভোর্স চাই, তাও আজকের মধ্যে। হৃদের কথায় হেনা খান কাতর কণ্ঠে বলল, তুমি এতটা হার্টলেস কিভাবে হতে পারিস হৃদ? সামান্য দয়ামায়া লাগে না মেয়েটার প্রতি? তীর মেজাজে বলল, না লাগে না। আরাফ খান পরিষ্কার গলায় বলল, তাহলে কি চাচ্ছিস তুই? হৃদের বিরক্তি বাড়ে, রাগে রি করা শরীরটা যেন এবার আকাশচুম্বক হয়ে রাগে। সহজ ভাষাগুলো সহজে বুঝতে না পারা তীর করে উঠে গা রাগে।
বিরক্তিতে কপাল কুঁচকে তাকায় আরাফ খানের দিকে। কিছু একটা ভাবতে বাঁকা হাসের সহজ ভঙ্গিতে দাঁড়ায় আরাফ খানের সামনে। নিজের পকেটে দুহাত গুছিয়ে বেপরোয়া আচরণের শান্ত গলায় বলল, তেমন কিছুই নাই, আপাতত এক কন্টিনিউসিটির সাথে তোমার সোনামা সহযাত্রা করাতে চাইছি। সুন্দর ভাষা বলতে গেলে তোমার সোনামাকে অ্যাসিড ছিটিয়ে আগুন ধরাতে চাই। কি করতে দিবে? হৃদের বুক কাঁপল। গা হিম ধরা কথা গায়ে কাটা দিয়ে উঠে সবার। হেনা ভয়ে আঁতকে উঠে চিৎকার করে বলল, হৃদ চোখ ঘুরিয়ে তাকা হেনা খানের দিকে। কপাল কুঁচকে সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় আরাফ খানের চোখ বরাবর। ভুরু নাচিয়ে বলল, কি করতে দিবে দাদা ভাই? বললে না তো? শক্ত গলায় বলে উঠল আরাফ খান। হৃদ, বেশি বেশি করছিস তুই এবার। আগের নয়। ভুরু কুঁচকে বলল, কোনটা বেশি বেশি হচ্ছে শুনি? আমাকে না জানিয়ে আমার মতের বিরুদ্ধে এই মেয়েকে আমার সামনে হাজির করেছ তোমরা, অথচ আমাকে বলেছ আমি বেশি বেশি করছি, আর এখন আমার থেকে আশা করছো আমি এই মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ধৈ ধৈ করে সংসার করাতে। ইন্টারেস্টিং পার্ট তো। আচ্ছা, তোমাদের কি অজানা ছিল কিছু, যে এই মেয়েটা আমার বউ, আর এই সত্যটা জানার পর আমি তাকে মেরে ফেলবো না এমন কিছু? বরং আমি তো তোমাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম এই মেয়েটাকে জীবনে কখনো আমার সামনে দ্বিতীয়বার হাজির না করতে, তারপর করেছ। কথা শুনো আমার, এখন আমার রিয়্যাক্ট করাটা তোমাদের আপত্তি, কিন্তু কেন? যা করা সবটা জেনে বুঝে তো করেছ তোমরা, তাহলে এখন এতটা হাইপার হচ্ছ কেন? বিচলিত ভঙ্গিতে আরাফ খান বলে উঠল, হৃদ, অতীতে যেটা হয়েছে সেটা যেন একতরফা মায়াকে দায়ী করাটা দোষী নয়, পাপ হবে আমাদের। জেনে বুঝে সেই পাপটা করি কিভাবে বল? তাছাড়া আমাদের স্বার্থের জন্য আমরা মায়াকে আমাদের কাছে রেখেছি, এখানে মায়ার দোষটা কোথায়? ও তো ঠিকঠাক মনে নেই ওর কখন বিয়ে হয়েছে কিনা সেটাও নিয়ে। টু গুড। দোষটা আপাতত খণ্ডাচ্ছি না, আর পাপটা দেখতে চাচ্ছি না। এই মেয়েটাকে তোমাদের স্বার্থের জন্য একদিন রাখবে নাকি সারা জীবনে রাখবে তোমাদের কাছে, সেটা তোমাদের ব্যক্তিগত ইস্যু, আমাদের দেখার প্রয়োজন নেই। যেটা আমার প্রয়োজন সেটা হলো ডিভোর্সটা। শান্ত ভঙ্গিতে হৃদকে বোঝার চেষ্টা করে কোমল স্বরে বলল, হৃদ প্লিজ, তাড়াহুড়া কিছু করা ঠিক হবে না। আগে মায়া সুস্থ হোক, তারপর না হয়। তাছাড়া মায়া এত ছোট, ওর প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি তোদের ডিভোর্স গ্রান্টেড হবে না। ওর 18 হোক, তারপর না হয়। হালকা বিরক্তি ছেড়ে কপাল কুঁচকে বলে হৃদ, লেমি এক্সকিউজ, ডিভোর্সের দরকার পড়বে না দাদা ভাই। আমাদের দুজনে বিয়েটা অযাচিত চাইল্ড ম্যারেজ হয়েছিল, সেহেতু সেটা কোর্ট নোটিশ দিলে পেপার বানিয়ে আমাদের বিয়েটা বাতিল ঘোষণা করা হবে। দুপক্ষের দুটো সিগনেচার মাত্র, ব্যাস। কোর্ট থেকে আমার বিয়েটা ডাইরেক্ট বাতিল হয়ে যাবে, সেখানে ডিভোর্সের প্রয়োজনই পড়ে না কখনোই। হৃদের পরপর বেপরোয়া কথা আঘাত হচ্ছে উপস্থিত সবাই। হেনা খান কখনো চান না মায়ের সাথে বিয়েটা বাতিল হয়ে যাক। অনেক কাঠখোট পুড়িয়ে এই অবধি এনেছেন তিনি। আজ হঠাৎ করে সব কিছু নিঃস্ব হয়ে যাবে কথাটা ভাবতে বুক ফাটা আর্তনাদ বের হয় ওনার। সব কিছু এভাবে শেষ করতে চায় না তিনি, হৃদে থামতে চায়, কিন্তু কিভাবে থামাবে সেটা বোধগম্য নয়। তিনি অসহায় চোখে দুটো বিচরণ করার স্বামী আরাফ খানের মুখোদ্দয়। স্ত্রীর চোখে মনোভাব বুঝতে পেরে মুহূর্তে চাপা দীর্ঘশ্বাস ফেলেন নীরবে, কারণ আরাফ খানের এই মুহূর্তে ঠিক কিছুই করার নেই। হৃদ যা বলবে তাই করবে। সে যখন বলেছে বিয়েটা বাতিল করা যাবে, তার মানে করেই যাবে। হৃদের বোঝানো দ্বারায় হয়তো হিতের বিপরীত কিছু ঘটবে, দেখা যাবে। হৃদ রাগের বশে মায়াকে একের পর এক আঘাত করে বসলো, তখন মায়াকে হৃদ থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই সময়ের গতিতে বুঝে চুপ থাকাই শ্রেয় মনে হলো আরাফ খানের কাছে। হৃদ নিজের বাক্য শেষ করে আবারও একবার নীরব চোখ আওড়ায় হেনা খানের কোলে মাথা রেখে মাথা মুখোদ্দয়। মায়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেখানটায়। এক পলক সেদিকে তাকিয়ে থেকে উল্টা ঘুরে নিজের রুমের দিকে যেতে যেতে কাট কাট গলায় জানায়, আজ হৃদ চলে যাবে। যাওয়ার আগে সকল কাগজপত্র দিয়ে যাবে বিয়ে বাতিল করার নোটিশ, এবং বাংলাদেশে আপাতত সে আর আসবে না।
তার কোনো কাজ নেই এখানে। যথাসম্ভব আজ রাতেই পাড়ি জমাবে নিজ গন্তব্যের জন্য। বিষণ্ণতায় নির্মূল চিন্তাগ্রহ হয়ে উঠেছে খানবাড়ির প্রতিটি গুঞ্জে গুঞ্জে। সব কিছু ঠিকঠাক থেকেও যেন কিছুই ঠিক নেই খানবাড়ির মধ্যে। নিয়ম রুটিন মাফিক সব কিছু চলছে নিত্য দিনকালের মতোই, তবে যেন হাহাকার চিৎকারে গুঞ্জন শোনা যাচ্ছে খানবাড়ির সদস্যদের ভিতরকার থেকে। কান্না বিভোর চিন্তামগ্ন হয়ে সিটিয়ে আছে হেনা খানের মায়াকে বুকে জড়িয়ে। থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে সব কিছু মনে করে নিজের সর্বোচ্চ চেষ্টা, আশা ভাসনা সব কিছু আজ শেষ হয়ে গেছে হৃদের যেন। হৃদ নিজের নামে সবটা ইতি ঘটিয়ে গেছে। হৃদ মায়ের বিয়েটা আজ আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। অক্রত অবুঝ মায়া ছোট হলেও আজ এতটা বুঝতে পেরেছে যে সে আজ থেকে হৃদের বউ নয়, সে মুক্ত নারী। তার সাথে হৃদ ভাইয়ের হওয়া বিয়েটা আজ বাতিল হয়ে গেছে। এখন সে কারো বৌঠও নয়, আর হৃদ ভাই তো মোটেও না। দাবি তো আরাফ খান নিজে। সবটা খুলে বলেছে মায়াকে, নিজের পাশে বসিয়ে সব কিছু ধীরে সুস্থে বুঝিয়েছে মায়াকে। মাথায় ব্যান্ডেজ নিয়ে মায়া চুপচাপ আরাফ খানের কথাগুলো শুনছিল। হৃদের প্রতি মায়ের মনে আলাদা যাই টান ছিল, সেটা হৃদের আঘাত করার সাথে সাথে উগড়ে গেছে মায়ের ছোট মন থেকে। হৃদের চাপ যা মায়ের মনে রয়ে গেছে সেটা হলো ভয়, জড়তা, আতঙ্ক। হৃদ মানে মায়ের জন্য ভীষণ ভীষণ খারাপ লোক, পচা লোক, মিস্টার ভিলেন, অত্যাচারী, স্বৈরাচারী পুরুষ তার হৃদ ভাইয়া, যা সব কিছুতে জঘন্যতম থেকে জঘন্যতম। মায়ার প্রতিবাদ করেনি হৃদের চলে যাওয়ায় ঘিরে, বরং স্বস্তি পেয়েছিল, নির্ভয় হয়েছিল। আর হৃদের সামনে পড়তে হবে না বলে। হৃদ চলে গেছে আজ দুদিন কোঠায় পার হয়েছে। হৃদের সাদা মায়া চাইল্ড ম্যারেজ হওয়ার কোনো রকম ম্যানেজ রেজিস্টার পেপার ছিল না তাদের। দুজনে অপ্রাপ্তবয়স্ক হয় শুধু ধর্মীয় মোতাবেক কাজী দিয়ে কবুল পড়ানো হয়েছিল। সেটা আজ বাতিল হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। এত অবুঝ মায়া মনে কোনো রূপ বিষণ্ণতা না থাকলেও হেনা খানও আরাফ খানের মনের মধ্যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছিল পরিস্থিতি উপলব্ধি করে। লাগামহীন বেহাল্লাপনা হৃদকে নিজেদের মাঝে আটকানোর শেষ সুযোগটা ছিল মায়ার। মায়ার সাথে হৃদের বিয়েটা ঘিরে ছিল তাদের শেষ আশা ভরসা। মায়া বড় হওয়ার পর যদি হৃদকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মাঝে আটকানো যায়, এই বলে যে হৃদের বাবা মা পছন্দ ছিল মায়ার। বউ হিসাবে তারা হৃদের জন্য মায়াকে পছন্দ করে গেছে। হৃদ নিজের বাবা মাকে ভালোবাসার বদলে যদি মায়াকে মেনে নিতে সংসার শুরু করে, এই আশায় যদি দিন পার করেছিল এতটা বছর, তারা অবশেষে মায়াকেও নিজেদের কাছে এনেছে হৃদের জন্য। এই আশায় যদি মায়া খানবাড়ি থাকে হৃদের আশেপাশে, তাহলে হৃদের পাথর মনে যদি একটু হলেও মায়াকে দেখে নরম হয়, বা মায়াকে আগবাগে চিনে রাখে। যখন তারা মায়াকে হৃদের বউ বলে দাবি করবে, তখন হৃদ যেন চেনা পরিচয় নেই এমনটা বলে নাচুক করতে না পারে মায়াকে। সেটা ভেবেই এত কিছু করা, কিন্তু নিয়তি লিখন ছিল বুঝি ঠিক তার উল্টো কিছু, যা এক মুহূর্তে লণ্ডভণ্ড এলোমেলো করে দিয়ে গেছে সবার জীবনটাকে। সবটা এক মুহূর্তে শেষ করে দিয়ে গেছে হৃদ। এত বছরের সাধনা আশা সব কিছু নষ্ট করে দিল সে। মায়াকে অস্বীকার করার বিষয়টি বাতিল করে দিল। এখন মায়াকে নিজের বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এমনটা ভাবতেই যেন হেনা হাহাকার কান্না ভেঙে পড়ছে বারবার। হৃদকে কাছে না পেল তাদের মায়াকে ঘিরে ভালোই দিনকাল পার হচ্ছিল। আনন্দিত মুখরিত সুখ দিন গুনছিল তারা মায়াকে নিয়ে। ছেলের বউ নাতি সবাইকে হারিয়ে মায়াকে আঁকড়ে ধরে পার করতে চাইছিল জীবনের বাকিটার সময়গুলো। কিন্তু এখন কি করবে তারা? কিভাবে ধরে রাখবে মায়াকে নিজের কাছে? এখন মায়া বাবা মা সত্যি জানলে জোর করে নিয়ে যাবে মায়াকে হেনা খানের বুক থেকে। কখনোই থাকতে দিবে না মায়াকে খান বাড়িতে।
মায়ার বাবা শফিকুল ইসলাম খান বাড়ির সাথে সম্পর্ক ইটে টানতে আগে থেকে চেয়েছিলেন, কিন্তু আরাফ খান ও হেনা খানের জন্য পারেনি সেটা করতে এতদিন। তার শফিকুল ইসলাম মৃত বাবাকে দেওয়া ওয়াদার কথা মনে করিয়ে এক প্রকার বাধ্য করে টেনে এতটা পথ এনেছে। মায়াকে নিজেকে কাছে নিয়ে এসেছেন, সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু আবারও সবটা হঠাৎ করে থেমে গেছে হৃদের জন্য। হেনা খান মায়াকে জড়িয়ে দিশাহারা হয়ে উঠছে, কিভাবে মায়াকে নিজের কাছে রেখে দেওয়া যায় সেটা ভেবে। এখনও মায়া পরিবারে কেউ কিচ্ছু জানে না মায়ার সাথে হৃদের বিয়ে বাতিল হওয়াটা নিয়ে। হেনা খানের মনে মনে কঠোর সিদ্ধান্ত নেয়, তিনি জানবেন না কোনো কিছু মায়ার পরিবারকে এই বিষয়ে, আর না কাউকে জানাতে দিবেন। হবে তিনি স্বার্থপর, খুব স্বার্থপর। শেষ বয়সে বেঁচে থাকার যদি তাকে স্বার্থপর হতে হয় তাহলে হবেন তিনি। দুনিয়া মহাস্বার্থপর মানুষ, তবুও মায়াকে কিছুতেই ছাড়বে না তিনি, দূরে যেতে দিবে না মায়াকে নিজের থেকে। দরকার হলে তিনি মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন, এ দেশ ছেড়ে চলে যাবেন মায়াকে নিয়ে, তবু কাউকে দিবে না মায়ার ভাগ, দিবে না মায়াকে নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে। অন্ধকার ঘরময় রুমটিতে মায়াকে বুকে চাপিয়ে খাটের পাশে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিগড়ে চোখের পানি ফেলছে হেনা খান। মায়া গভীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে, সে এই মুহূর্তে কতটা গভীর ঘুমে মগ্ন। হেনা খান থেকে কেঁপে কেঁপে উঠছে কান্নায়। হুট করে নিজের রুমে দরজা ঠেলে হাতে ফোন নিয়ে প্রবেশ করে আরাফ খান। অন্ধকার রুমটি, চোখ আউড়িয়ে কপাল কুঁচকে আসে তার। মুহূর্তে কিছু একটা ভেবে চট করে আলো জ্বালায় অন্ধকার রুমটিতে। আলোকিত হয় ঘরময়, চোখের পরে কান্না নেতিয়ে পড়া প্রিয়তমার মুখ। আরাফ খান সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললে সমর্পণে। বুঝতে পারছে প্রিয়তমার মনের অবস্থা, তারও ঠিক একই অবস্থা মনের, কিন্তু তিনি তা প্রকাশ করতে পারছে না। ছেলে মানুষের কান্না করার মানায় না, ছেলেরা কান্না করতে জানে না, তাই তিনিও কান্না করবে না, একদম না। বরং প্রিয়তমা এবং মায়াকে সব কিছু থেকে আঁকড়ে রাখবে নিজের বক্ষ পিঞ্জুরে। ফোনে গুটি শব্দে ধ্যান ভাঙে আরাফ খানের। আহত দৃষ্টিতে তাকায় ভিডিও কল থেকে ছোট্ট কন্যার দিকে। ফোন স্ক্রিনে জলমল করে উঠল সুন্দরী মতো বয়স্ক মেয়েটি। আবার শীতল কণ্ঠে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলতে চাইছি। আর তুমি এতটা ভেঙে পড়ো না, যা হবার তাই হয়ে গেছে, সেটা নিয়ে ভাবলে টেনশন ছাড়া কিছুই ফিরে আসবে না আমাদের জীবনে। বি স্ট্রং বাবা, আমি নেই, মাকে তোমার সামলাতে হবে। মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলবো এখন। মেয়ের কথায় আবারও হতাশজনক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরাফ খান। গত দুদিন ধরে লাগাতার ফোন ছিল তার ছোট কন্যা মেহেরবান। খান বাড়ির সকল পরিস্থিতি সম্পর্কে অবগত মেহেরবান। হৃদমায়ের সম্পর্ক ঘাটতি, সকল জটিলতা তার জানা। বাবা মার সাথে মেহেরবান এবং চেয়েছিল মায়াকে খান বাড়ি রাখতে হৃদের বউ করে। মায়াকে মেহেরবানের ভীষণ পছন্দ হৃদের বউ হিসাবে। হৃদের বাবা মার পছন্দ মায়া ছিল বলেই মেহেরবানের আগ্রহটা মায়ার প্রতি একটু বেশি ছিল। ভাই ভাবি রেখে যাওয়া শেষ স্মৃতি ও পছন্দ ছিল মায়া হৃদের জন্য, কিন্তু হৃদের খাপ ছাড়া বেপরা আচরণের জন্য ভাই ভাবির শেষ ইচ্ছেটা ধরে রাখতে পারেনি তারা কেউ। কথাগুলো ভেবেই বাবা আরাফ খানের অগোচরে খুব স্বপনে একটা তপ্ত শ্বাস ফেলে মেহেরবান। তিনি বুঝতে পারছেন নিজের বাবা মায়ের মনের অবস্থা, তাই ঘন্টা ঘন্টায় ফোন দিয়ে বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। স্বামী, ছেলে মেয়ে দুটোকে নিয়ে 4 সদস্য পরিবার। বর্তমান লন্ডনে অবস্থান করছেন তিনি। এই মুহূর্তে বাবা মার পাশে থাকতে পারছে না বিদায় বারবার ফোন করার ওনার। আরাফ খানের শীতল হাত হেনা খানের গাল ছুঁয়ে দিতে পিট 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 চোখে চোখ, তিনি অশ্রু ভেজা লাল লাল চোখ জোড়া। আরাফ খানের দৃষ্টি স্থির হতে বুক কেঁপে উঠে আরাফ খানের। হেনা খানের এমন অবস্থাটা তেমন নিতে পারছে না তিনি, কিন্তু তিনিও নিরুপায়, কিছুই করতে পারে না প্রিয়তমার সুখের জন্য।
হাত বাড়িয়ে হেনা খানের দিকে ফোন এগিয়ে দিতে দিতে সেনে ভিজা গলায় বলে, নাও মেহেরবান, কথা বলতে চাই তোমার সাথে। কথা বলো তোমরা। মায়াকে আমার কাছে দাও, আমি ওকে শুইয়ে দেব। ঘুমিয়ে পড়েছ। মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি হেনা খান। মায়াকে দুহাতে আরও শক্ত করে বুকে আঁকড়ে ধরে ক্ষিপ্ত গলায় আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, নাও, দিব না তোমার সোনা মাকে। ও আমার কাছে থাকবে সবসময়। আমি ওর এইভাবে নিয়ে কথা বলবো, নয়তো না। রেখে দাও ফোন। বলবো না কথা আমি কারো সাথে। যাও তুমি এখান থেকে। স্ত্রী মনে বেগতিক ভ্যাবসা তিক্ত আচরণটা বুঝতে পেরে চুপ হয়ে যান আরাফ খান। হেনা খানের মনে মায়াকে হারানোর সে ভয়টা কাজ করছে। সেটা অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। মায়ার পরিবারে আজ নয়তো কাল মায়া ও হৃদের বিয়ে বাতিল হওয়া বিষয়টি জানাতে হবে। সব কিছু জানার পর নিশ্চয় মায়ের বাবা মাকে খান বাড়িতে রাখতে চাইবে না। মায়াকে নিয়ে যাবে চিরতরের জন্য। সেই সাথে সকল সম্পর্ক ছিন্ন করে যাবে খান বাড়ির সাথে মায়া। তিনি আগ বাড়িয়ে কিছু বলে না প্রিয়তমাকে। চুপচাপ চোখ আওড়ায় হেনা খানের ক্ষিপ্ত দৃষ্টিতে। তখনই হাত চেপে ধরে ফোন থেকে আবারও কানের কাছে আসে মেহেরবানের শান্ত কণ্ঠ আরাফ খানের। বাবা মাকে ফোনটা দাও। মার ওঠা দরকার নেই, থাকুক মার সাথে। আমার সমস্যা নেই এইভাবে কথা বলতে। দাও তুমি ফোনটা মাকে। আরাফ খান হাত বাড়িয়ে ফোনটা হেনা খানের দিকে এগিয়ে দিতে অতি স্বর্ণপণে ফোনটা হাতে তুলে নেন হেনা খান। ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠা মেহেরবানের অপেক্ষে হতে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল মেহেরবান, মা বোকামি করছো কেন তুমি? তোমার কি বোকামি করার বয়স এখন আর আছে? যা হবার তাই হয়ে গেছে। এখন জেদ ধরে পাগলামো করলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? আবার হৃদ কি নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলবে? উল্টো দেখা যাবে এই তোমার পাগলামিতে হৃদ একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে বসবে সবার সাথে। তখন ঠিক লাগবে ব্যাপারটা? আমরা সবাই জানি হৃদ কেমন। তারপর আর কিসের আশা তোমার হৃদের ওপর? সব কিছু যে দেবার। ছাড়ো মা, শান্ত হও তুমি। পাগলামো না করে ঠান্ডা মাথায় সমাধান খুঁজো। কি করতে হবে পরে? মেয়ের কথায় আবারও টলমল করে উঠে অশ্রু ভেজা চোখ দুটো হেনা খানের। মুহূর্তে গাল গড়িয়ে পড়ল নোনা জল। এক হাতে ভাজে মায়াকে বুকে রাখে, অন্য হাতে ভাজে ফোনটি চেপে ধরে অবস্থায় আবারও ফুপিয়ে উঠে কান্নায়। মায়ের মাথায় হেনা খান নিজের গাল ঠেকিয়ে কান্না ফুপাতে বুক ফুলিয়ে শব্দ করে শ্বাস ফেলল মেহেরবান। মায়ের মনের অবস্থা বুঝে অতি স্বপর্ণে আবারও শীতল গলায় বলে উঠল, মা, সেটা যেভাবেই চলছে আপাতত সেটা সেইভাবেই চলতে দাও। পাগলামো না করে সময় নিয়ে ভাবো নেক্সট আমাদের কি করতে হবে। আর আপাতত হৃদকে মায়ার সম্পর্কে কোনো কিছু বলা দরকার নেই। হৃদ থাকুক ওর মতো করে, ভবিষ্যৎ দেখা যাবে কি করা যায় হৃদকে নিয়ে। মায়া হয়তো অন্য কোথাও হৃদকে বিয়ে করানোর চেষ্টা করা যাবে তখন। এখন এসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। এখন যেটা ভাবা দরকার সেটা হলো মায়ের পরিবারকে আমাদের সত্যটা জানাতে হবে। হৃদের আর মায়ের বিয়ে বাতিল বিষয়টি ওনাদের জানানো উচিত। ওনারা মায়ের বাবা মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব ছিল ওনাদেরকে আরও আগে এই বিষয়টি জানানো। তারপর ওনাদেরকে নিয়ে আমাদের বিষয়টি আগানো উচিত ছিল। বাবা মা হিসেবে মায়ের জন্য ওনারা যা ডিসিশন নেবেন সেটাই আমাদের সহমত পোষণ করা দরকার ছিল, কিন্তু আমাদের ভুল। আমার আরও আগে জানায়নি এই বিষয়টি ওনাদের। এখন তারা কি রিয়াক্ট করবে সেটা? কথাগুলো বলতে বলতে থেমে যায় মেহেরবান। মায়ের বদলিত চেহারা খানিকটা থমথমে খেয়ে যায় মেহেরবান। মায়ের রাগী দৃষ্টিতে চুপ করে যায়। হেনা খান রাগের চোখ শক্ত করে তাকিয়ে আছে মেহেরবানের দিকে। মেহেরবান থামতেই রাগে কটমটো করে জ্বলে ওঠে হেনা খান। তিতির মেজাজে বলে উঠল সাথে সাথে হেনা খান, খবরদার, যদি কেউ মায়ের পরিবারে এসব বিষয় কিছু জানায় তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। যদি কেউ আমার কথা বিরুদ্ধে গিয়ে মায়ের পরিবারকে কিছু জানায় বা
জানাতে চাই, তাহলে আমি এই বাড়ি ঘর ছেড়ে ছুঁড়ে মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাব। জীবনের মতো আর কখনোই ফিরে আসব না এই অসভ্য বাড়িতে, তোদের এই বেহায়াপনার মধ্যে। তখন থাকিস তোরা তোদের মনের মতো করে, আমি নাক গলাতে আসবো না তোদের পারিবারিক বিষয়, কিন্তু আমার সোনামার বিষয়ে আমি তোদের কারো কাছ থেকে কোনো পরামর্শ বা ডিসিশন চাচ্ছি না। আমি আমার ডিসিশন জানাচ্ছি তোদেরকে। মায়া আমার নাতি, আমার সোনামা, ও আমার সাথে থাকবে বাকিটা জীবন এই বাড়িতে। যদি আমার সোনামার জায়গা এই বাড়িতে না হয়, তাহলে আমার ওই বাড়ি ঘর সংসারাদি সব কিচ্ছু চাই না। আমি শেষ বয়সে এসে তোদের সংসার ত্যাগ করব, তোদেরকে ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব। আমি আমার সুখ চাই, আর আমার সুখে এখন আমার সোনামায়েরকে ঘিরে আমি তিক্ততার বিষিয়ে উঠেছি। তোদের সাথে যুদ্ধ করতে করতে আমাকে এখন একাকিত্ব ঘিরে ধরেছে, বিষাক্ত লাগছে এখন তোদের বিরূপ আচরণগুলো। তোরা কেউ আমার কথা চিন্তা করিস না, তোরা তোদের সংসার, তোদের ছেলে মেয়ে, তোদের সব কিছু নিয়ে ব্যস্ত। তোরা তোদের সুখটা খুঁজে বেড়াচ্ছ, আর আমি তোদের সুখ রাখার চেষ্টা করতে করতে আজ ক্লান্ত। এখন আমার সুখ চাই, মানসিক শান্তি চাই। আমি আর একাকিত্ব জীবন পার করতে চাই না। আমি হাঁপিয়ে উঠেছি আপনজনদের সাথে লড়াই করতে করতে। ঈদকে বছরের পর বছর কাছে পাওয়া যায় না। দু মেয়ে তাদের স্বামী সন্তান নিয়ে দূর দেশে থাকে সংসার নিয়ে। বাবা মার সান্নিধ্য তাদের পছন্দ না। আর আমার স্বামী সারাদিন রাত অফিস আর কাজ করে বেড়ায়। একা আমি আছি নাকি মনে গেছি, কেউ কোনো খবর থাকে না। আমার টাকা আছে, কিন্তু সুখটা আমার দূরে দূরান্ত নেই। তাই এখন আমার টাকা নয়, সুখ লাগবে। আমার এখন কাউকে চাই না, স্বামী সন্তান নাতি কাউকে চাই না। আমার শুধু আমার সোনামাকে চাই। আমার একাকিত্ব দূর করার মাধ্যম চাই। আমি সুখ আমার সোনামার। আমার সোনামার জীবনে কোনো রীতির খবরদারি নেই। আমি যথেষ্ট আছি আমার সোনামায়ের জন্য। আমি নিজে ওর জন্য ছেলে খুঁজব, বিয়ে দিব। তারপর ওর স্বামীকে সহ আমি এই খান বাড়িতে রেখে দেব আমার কাছে। তারপর আমার সোনামাকে কোথাও যেতে দিব না আমার কাছে। হেনা খানের পরপর কথা আহত হচ্ছিল উপস্থিত বাবা মা মেয়ে দুজনই। ছলছল চোখে তাকায় হেনা খানের দিকে। দুজনই, বাবা মেয়ে দুজনই হেনা খানের বিষাক্ত একাকিত্ব ধাঁচ আজ করতে পারছে। সময়ের সাথে সাথে হেনা খানের দীর্ঘদিন তিক্ততা আজ বহিঃপ্রকাশ ঘটেছে। বিষণ্ণতায় ঘেরা হেনা খান আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত। পরিবার পরিজনের সকলের ব্যস্ত পাল্লা মাপতে গিয়ে দিন শেষ। নিজেকে একা পেয়ে অনেক মানসিক রোগী হয়ে উঠেছে। তাই আজ সঙ্গী খুঁজছে শেষ বয়সে নতুন করে বাঁচার তাগিদে। সেই সঙ্গী হিসাবে আজ মায়াকে পাশে হেনা খান সত্যি চাই, নয়তো মানসিক চাপে চাপে পাগল হয়ে উঠবে। বেশি দিন নয়। বাবা মেয়ে দুজনই বেশি বুঝতে পারছে হেনা খান এই মুহূর্তে মানসিকভাবে ডিস্টার্ব হওয়াতে মানসিক রোগী হয়ে যাচ্ছে দিনকে দিন। এই মুহূর্তে মায়াকে হেনা খান থেকে আলাদা করলে হিতের বিপরীত কিছু ঘটবে নিশ্চয়। মায়াকে এই মুহূর্তে হারিয়ে ফেললে হেনা খান আরও বেশি মানসিক চাপে পড়ে যাবে। তাই আপাতত মায়াকে হেনা খানের থেকে দূরে রাখা যাবে না। কিছুতেই না। সিদ্ধান্ত বদলালো আরাফ খান। যতদিন না তার স্ত্রী স্বয়ং সম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে, ততদিন না হয় জানাবে না মায়ের পরিবারের বিয়ে বাতিলের বিষয়টি। স্ত্রী সুস্থ হোক, তারপর সব কিছু নিয়ে ভাবা যাবে। আরাফ খান মুখ খোলার আগেই বেগতিক আবার মেহেরবান ত্বরান্বিত হয়ে বলে উঠল, কিন্তু মা তো। মেয়ে বাক্য শুরু করার আগে খেপে যায় হেনা খান। থমকে স্বরে বললাম না, নাক গলাবি না আমার সোনামায়ের বিষয়। যা, তোরা একা থাকতে দে আমাদের। কেন ফোন করছিস বারবার এখানে? কি চাই তোদের এইখানে? হ্যাঁ? মায়ের পাগলামোতে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরবান আপাতত হেনা খানকে কিছু বলে লাভ হবে না, সেটা ঠিক বুঝতে। মেহেরবান, আগে মায়ের একাকিত্ব দূর করতে হবে, নিজের মায়ের সুস্থ করতে হবে, তারপর যা হবার করতে হবে।
মায়ের সুখের দিকে হতাশ ভঙ্গিতে তাকায়, মুখ খোলা। আগে আরাফ খান স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে দ্রুত বলে ওঠে, ঠিক আছে, তোমার কথাই হবে এবার থেকে। কেউ কিছু জানবে না মায়ের পরিবারকে। তোমার মতের বিরুদ্ধে যাব না আমরা কেউ। তুমি শান্ত হও হেনা। তোমার কাছ থেকে কেউ মায়াকে কেড়ে নিবে না। তোমার সাথে থাকবে মায়া, আর আমি ওয়াদা করছি তোমাকে এই নিয়ে। তারপর শান্ত হও তুমি। আগে তাকাও আমার দিকে, দেখো আমাকে তুমি। স্বামীর কথায় রাগটা খানিকটা কমলো, পুরোপুরি নরম হয়ে আসতে পারেনি হেনা খানের মন। শক্ত দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। মায়ের বেগতিক আচরণ বুঝতে পেরে ফোনে ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল মেহেরবান, মা আমি কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসছি ফিহাকে নিয়ে। একেবারে চলে আসবো দেশে। এবার থেকে বাংলাদেশে থাকবো তোমাদের পাশে। মেয়ের কথা গলে মোম হয়ে যায় হেনা খান। মেহেরবান বাংলাদেশে চলে আসবে বিষয়টি শুনতে চট করে আবেগী হয়ে বলে উঠল, সত্যি চলে আসবি তোরা সবাই? চলে আসবো মা। পরে দেশে নিজের আপনজনদের টান আর আসছে না মা। আমি চলে আসবো মায়ের কোলে আপনজনদের কাছে, কিন্তু বাকি দুজন বাবা মা কেউ আসবে না মা। শুধু আমি আর ফিহা আসবো। এখন স্বামী নিজের বিজনেস গুছিয়ে শিফট করবে বাংলাদেশে, তার জন্য কয়েক মাস লাগবে। একেবারে চলে আসবে বাংলাদেশে আমাদের কাছে। ফিহাকে কলেজে ভর্তি করব ঢাকায়, বাকি পড়াগুলো বাংলাদেশে থেকেই করবে। আর আয়নের ডাক্তারি ইন্টার্নশিপ চলবে, এই বছর শেষ হবে। লন্ডন হসপিটালে জয়েন করে বলেছে। সব মিলে 1 বছরের সময় লাগবে ওর, তারপর বাংলাদেশে আসবে। এখন আসতে চাইছেন বছর খানিকটা লাগবে ওর বাংলাদেশে আসতে, তবে একেবারে আসতে চাইছে না বাংলাদেশে, এখানে থেকে চাইছে। বাংলাদেশ নাকি প্রতি বছর যাতায়াত রাখতে আমাদের সাথে। তুমি কথা বলে দেখো ও কি বলে মা। আমি বলছি তোমাকে কল দিতে। বলেই তোমাকে রাতে কল করো ফ্রি হয়ে। আমি সবটা বলেছি হৃদের বিষয়, সবটা জেনে তোমার সাথে কথা বলতে চায়। যদি পারো বলো আমার সাথে যেন বাংলাদেশে আসেও, তোমার আর বাবার সাথে দেখা করে যায়।